বাসর করে ঢুকেই দেখি নিধি জিন্স টপ পরে হাতে চাকু নিয়ে বসে আছে। আমি ভয় পেয়ে গেলাম, আজকে বাসর রাত নাকি আমার মার্ডার হওয়ার রাত। এই রাতে সব মেয়েই শাড়ি পরে ঘোমটা দিয়ে বসে থাকে, এদিকে তো পুরোই বিপরীত দেখা যাচ্ছে। এতক্ষণে নিধি আমাকে খেয়াল করলো। ছোট লোকের বাচ্চা, তোর জন্যই অপেক্ষা করছি। তা বুঝলাম, বাট হাতে চাকু কেন? আজকে তো আমাদের বাসর রাত, এভাবে কথা বলতেছো কেন? এই কথা বলাতেই নিধি আমার সামনে এসে আমার গলায় চাকু ধরলো। আমি ভয় পেয়ে গেলাম। এই মেয়ে যে বদ মেজাজি, কখন কি করে বসে বলা যায় না। তোর মতো ছোট লোকের সাথে আমি বাসর করব ভাবলি কি করে? কোন দিক দিয়ে তুই আমার স্বামী হওয়ার যোগ্য? এখন আমাদের বিয়ে হয়েছে। রাখ তোর বিয়ে। আমি একটা ছেলেকে ভালোবাসি, ও 1 বছর আগে বাইরে চলে গেছে। ও কিছুদিনের মধ্যেই দেশে চলে আসবে, তখন তোকে ডিভোর্স দিয়ে ওকে বিয়ে করে নিব। তো আমাকে বিয়ে করলেন কেন? আব্বু তার পার্টনারের ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলেছিল, তাই আমি আব্বুকে বলি আমি তোকে ভালোবাসি, আর আব্বু তোকে অনেক বেশি ভালোবাসে, তাই বিয়েতে রাজি হয়ে যায়। কাজটা ঠিক করলেন না, অবশ্যই পস্তাবেন। যা হবে দেখা যাবে। তুই আমাকে সবার সামনে কলেজে থাপ্পড় মেরেছিলি, এখন দেখ আমি তোর কি হালটাই না করি। ভুলে যাবেন না আমি আপনার স্বামী। কিসের স্বামী তুই? তুই আমার 1 মাসের খরচ চালাতে পারবি? তোর 1 বছরের ইনকামেও আমার 1 মাস চলবে না। তোর মতো গরিবরা কারো স্বামী হওয়ার যোগ্যতা রাখে না। আমি হাসতে লাগলাম। আমার হাসি দেখে নিধি বিরক্ত হয়ে জিজ্ঞেস করলো, হাসছি কেন? আমি মাথা নাড়িয়ে এমনি বললাম, চাকুটা তো সরান। তোর মতন জানোয়ারকে বিশ্বাস নেই, কখন কি করে বসিস, তাই সেফটি নিয়ে আসছি। আর তোরা তো থাকিস সুযোগের অপেক্ষায়। স্টপ মিস নিধি, আরেকজনের চরিত্র নিয়ে কথা বলার আগে নিজের চরিত্র ঠিক করেন। আপনি আমার বিয়ে করা বউ, আপনার উপর পুরো অধিকার আছে আমার, বাট জোর করে আপনার সাথে কিছু করার ইচ্ছে নেই আমার। হ্যাঁ, জানা আছে আমার কি করবি আর কি না করবি। যা সোফায় গিয়ে ঘুমিয়ে পড়। আমি আর কথা না বাড়িয়ে শুতে চলে গেলাম। এদিকে নিধিও খাটে শুয়ে পড়ল। আমি ভাবতে লাগলাম নিধি তো কাউকে ভালোবাসে না, তো মিথ্যা কথা কেন বলল? থাক, এসব ভেবে আমার কোনো কাজ নেই, আমি ঘুমিয়ে পড়ি। আমি সোফায় থেকে নিধির দিকে মুখ করে শুয়ে আছি। ঘুমন্ত অবস্থায় মেয়েটাকে কতটা সুন্দর লাগে, আর এই মেয়েটাই কিনা এতটা বদমেজাজি। এসব ভাবতে ভাবতে আমিও ঘুমিয়ে পড়লাম। এবার আমার পরিচয়টা দিয়ে দেই। আমি নীল, বাবা মায়ের বড় সন্তান। আমার ছোট একটা বোন আছে তিথি। আমার বাবার ঢাকা শহরের একজন স্বনামধন্য ব্যবসায়ী। কোনো এক কারণে আজ আমার সব থাকতেও কিছুই নেই, বাবা মা থাকতেও আমি এতিম। আর নিধি হলো আমার মালিকের মেয়ে। আমাকে যখন বাসা থেকে বাহির করে দেওয়া হয়, তখন আমি কাউকে কিছু না বলে চট্টগ্রাম চলে আসি। সেদিন রাতে রেল স্টেশনের পাশে বসেছিলাম। আসার সময় ওয়ালেট, ফোন কিছু নিয়ে আসিনি। কি করব কিছুই বুঝতেছিলাম না। সেদিন রাতে নিধির বাবা আমাকে রাস্তা থেকে বাসায় নিয়ে আসে। আঙ্কেল অনেক ভালো মনের মানুষ। সকালে দরজা ধাক্কানোর শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। আমি উঠে আমার বালিশটা খাটে নিয়ে রাখলাম। দরজা খুলেই আমি এক প্রকার সারপ্রাইজড হয়ে গেলাম। দেখি আমার বেস্ট ফ্রেন্ড রানা এসে গেছে। অভিনন্দন দোস্ত। ধন্যবাদ। না জানিয়ে বিয়েটা করে ফেললি। গত রাতে হঠাৎ করে সব হয়ে গেছে, সরি দোস্ত। ঠিক আছে। নিধি এখনো ওঠেনি মনে হয়। না, শুয়ে আছে। এই কথা বলতেই নিধির ঘুম ভেঙে গেল। নিধি ঘুম থেকে উঠেই সোফার দিকে না তাকিয়ে নিজের পাশে আমার বালিশ থেকে বলতে শুরু করলো, ছোট লোক, তুই আমার পাশে শোয়ার সাহস কোথা থেকে পেলি? এখন তোমাদের বিয়ে হয়েছে, নীল তোমার সাথে থাকবে না তো কার সাথে থাকবে? রানা, তুমি তুমি কখন এলে? সব ঠিক আছে তো নীল? আরে সবই ঠিক আছে। আসলে ও আমার উপরে রাগ করেছে, তাই শেষ রাতে আমাকে সোফায় পাঠিয়ে দেয়। ও আচ্ছা, কেন কিছু করতে পারোস নাই নাকি? কানের কাছে এসে আস্তে আস্তে বলল। শালা, আমি কি তোর মতো টিউবলাইট নাকি? বিড়বিড় করে কি বলছো? ওটা তুমি বুঝবে না। ওকে, তোমরা কথা বলো, আমি ফ্রেশ হয়ে আসি। আচ্ছা যাও। আমি আর রানা সোফায় গিয়ে বসলাম। রানা আমার দিকে সন্দেহের দৃষ্টিতে আছে। ও কি কিছু বুঝে ফেললো নাকি? বুঝলে তো ও আঙ্কেলকে সবটা বলে দিবে, আর আঙ্কেলও কষ্ট পাবে। রানা আবারও বলল, সব ঠিক আছে তো?
হ্যাঁ রে বাবা, সব ঠিক আছে। আচ্ছা বাইরে যাব, ফ্রেশ হয়ে আই। ওকে। নিধি না ওয়াশরুমে শাওয়ার নিচ্ছে, আমি কি করে এখন ফ্রেশ হতে যাব? এখন ওয়াশরুমে গেলে ও নিশ্চিত আমাকে খুন করবে, আর না গেলেও রানা সব বুঝে যাবে। কি হলো, যাচ্ছিস না কেন? এখন গেলে নিধি লজ্জা পাবে। রাতে লজ্জা পাইনি, এখন লজ্জা পাবে? আরে বোকা, লাইট তো অফ ছিল। আচ্ছা তাহলে আমি যাই, বিকেলে আড্ডা হবে। চলে যাবি? হ্যাঁ, একটু আব্বুর অফিসে যেতে হবে। আচ্ছা যা। নিধি ফ্রেশ হয়ে রুমে আসলো, আমি ওয়াশরুমে চলে গেলাম। আমি ফ্রেশ হয়ে রুমে এসে নিচে গেলাম নাস্তা করার জন্য। নিচে গিয়ে দেখি আঙ্কেল আর নিধি টেবিলে বসে আছে। আচ্ছা, আমি বসে পড়লাম। আঙ্কেল নিধিকে খাবার বেড়ে দিতে বলল। নিধি বলে ফেললো। আঙ্কেল বলল। নিধি তখন কথা কাটানোর জন্য বলল। আঙ্কেল কিছু বলল না, নাস্তা করে অফিসে গেল। নিধিও রুমে চলে গেল, আমিও একটু পরে রুমে গেলাম। নিধি শুয়ে ফোন টিপছে, আমি বাইরে যাচ্ছি। যা, বলার কি আছে? বাইরে যা, না হয় একেবারে কবরে যা। আমি আর কিছু বললাম না। সারাদিন বাসার বাইরে থাকলাম, রাত হয়ে গেছে, বাসায় যেতে ইচ্ছে করছে না। নিধি এ পর্যন্ত একটা কলও দেয়নি, কল দিলে অবশ্যই চলে যেতাম। এই কথা বলাতেই মোবাইলটা বেজে উঠলো। হাতে নিয়ে দেখি আঙ্কেল কল দিছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় তুমি? আঙ্কেল লেকের পাড়ে। আসতেছি, ওখানে থেকো। এই বলেই আঙ্কেল কল কেটে দিল। কিছুক্ষণ পরেই আঙ্কেল আমার কাছে চলে আসলো, এসে আমার পাশে বসলো, বসে আমার কাঁধে হাত রাখলো। জানো নীল, নিধির যখন 1.5 বছর তখন তোমার আন্টি মারা যায়। নিধির দিকে তাকিয়ে আমি আর বিয়ে করিনি, বেশি আদর দিয়ে মেয়েটাকে বড় করেছি। তার জন্য ও একটু বদমেজাজি, মাহারা মেয়ে, কিছু বলতেও পারি না। এসব তো আমি জানি, এসব কেন বলছেন আঙ্কেল? বাবা, একমাত্র তুমিই পারবে আমার মেয়েকে ভালো করতে। তোমার ভালোবাসা দিয়ে ওকে সঠিক রাস্তায় নিয়ে আসতে পারবে। কিন্তু আমি জানি নিধি তোমাকে কি জন্য বিয়ে করেছে। ওই দিন তোমার রুমের পাশ দিয়ে যাওয়ার সময় তোমাদের সব কথা শুনে নেয়। সরি বাবা। দয়া করে ক্ষমা চেয়ে আমাকে লজ্জিত করবেন না আঙ্কেল। তাহলে কথা দাও, নিধিকে তুমি সঠিক পথে আনবে। তোমার ভালোবাসা দিয়ে ওকে ভালো মন্দ চিনাবে। তোমার ভালোবাসা পেয়ে ও যেন পুরো বদলে যায়। আচ্ছা আঙ্কেল, আমি চেষ্টা করব। এখন বাসায় চলো। আমি আর আঙ্কেল বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে আজকে আর ডিনার করলাম না, আমার রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। নিধি রুমে আর গেলাম না। কিছুক্ষণ পরেই দরজা ধাক্কানোর শব্দে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ঘুম চোখে দরজা খুলে দেখি নিধি দাঁড়িয়ে আছে। এত রাতে আপনি? তুই এই রুমে কি করিস? তো কোথায় থাকবো? আমার রুমে আয়। পারবো না। আব্বু জানলে অনেক কষ্ট পাবে। আমি সোফায় ঘুমাতে পারি না। ছোট লোক, একটু লাই দিলেই মাথায় উঠে যাস। সারা জীবন মাটিতে শুয়ে কাটিয়ে দিলি। ওকে, গুড নাইট। এই বলে আমি শুয়ে পড়লাম। আচ্ছা ঠিক আছে, বিছানায় ঘুমাবি, বাট মাঝখানে কোলবালিশ থাকবে। আচ্ছা। আমি নিধি রুমে চলে গেলাম। নিধি মাঝখানে কোলবালিশ দিয়ে দেওয়াল বানিয়ে দিল। আমি শুয়ে পড়লাম। যাক, একসাথে থাকার তো অনুমতি পেয়েছি। মাঝখানে দেওয়াল আছে, তবুও আস্তে আস্তে সব হয়ে যাবে। আমি ঘুমিয়ে পড়লাম। সকালে আমার ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখি নিধি আমার বুকে এসে আমাকে জড়িয়ে খুব সুন্দর করে ঘুমাচ্ছে। আমি তাড়াতাড়ি নিধিকে বালিশে শুইয়ে দিলাম। জেগে গিয়ে এই অবস্থায় নিজেকে দেখলে কি থেকে কি করে বসবে বলা যায় না। আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম, দেখি আঙ্কেল বসে কফি খাচ্ছে। আঙ্কেল, আজকে কি বাজারে যেতে হবে? কেন? বাজার করতে হবে না। নীল, তুমি এখন বাড়ির জামাই, এটা ভুলবে না। বাজার করার জন্য অনেক লোক আছে, নাস্তা করে ভার্সিটিতে চলে যাও। আসলে আঙ্কেল একটা কথা বলতে চেয়েছিলাম। বলো। যেভাবেই হোক নিধিকে রাজি করিয়ে কক্সবাজার পাঠানোর ব্যবস্থা করেন। এত আর্জেন্ট কেন? আপনার মেয়েকে ঠিক পথে নিয়ে আসতে হলে আমার তার সাথে একান্ত সময় কাটাতে হবে। ও নিয়ে তুমি টেনশন করো না। 2 দিন পর রাতে ছোটোখাটো একটা পার্টি আছে, পার্টিটা শেষ হলে হানিমুনে যাবে। ওকে। আমি কিন্তু তোমাদের দেশের বাইরে পাঠাতে চেয়েছিলাম হানিমুনের জন্য। সেটা পরে হবে।
নিধি কি করো? ঘুমিয়ে আছে। যাও ডেকে নিয়ে নাস্তা করে কলেজে যাও। ওকে। আমি রুমে চলে গেলাম। রুমে গিয়ে দেখি নিধি ঘুমিয়েই আছে। আমি গিয়ে ডাক দিলাম, বাট উঠল না। আর কোনো উপায় না পেয়ে আমি নিধির গায়ে একটু ধাক্কা দিলাম। নিধির ঘুমটা ভেঙে গেল। নিধি এমন একটা কাজ করলো যা আমি কল্পনাও করতে পারিনি। এই সামান্য বিষয়ে এমন বিহেভ করবে ভাবতেও পারিনি। আমি রুমে চলে গেলাম। রুমে গিয়ে দেখি নিধি ঘুমিয়েই আছে। আমি গিয়ে ডাক দিলাম, বাট উঠল না। আর কোনো উপায় না পেয়ে আমি নিধির গায়ে একটু ধাক্কা দিলাম। নিধির ঘুমটা ভেঙে গেল। নিধি উঠে বসেই আমার গালে একটা থাপ্পড় মেরে দিল। থাপ্পড় খেয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। কিছু বলার মতো ভাষা হারিয়ে ফেলছি। কুত্তার বাচ্চা, তো সাহস হলো কি করে আমাকে টাচ করার? মানে রাখ তোর মানে। একটু সুযোগ পেলে মেয়েদের শরীরে হাত দেওয়ার চেষ্টা করিস। আমার কথাটা তো শুনবেন। কি শুনবো তোর কথা? জানোয়ারের সাথে কথা বলার ইচ্ছে নেই। এখন যা সামনে থেকে। এনাফ। আরে একটা কথা বললে খবর আছে তোর। নিজেকে কি ভাবিস, মহাসুন্দরী? তোর থেকে তো দিন মজুরির মেয়েরা অনেক ভালো। বেশি শিক্ষিত না থাকলেও তো তোর মতো অহংকারী মেয়ে না। আর কি বলছিস সুযোগ? ওরকম ইচ্ছা থাকলে গতকালকে রাতেই তোর সাথে যা ইচ্ছা করতে পারতাম। এই কথা বলে আমি ভার্সিটি চলে গেলাম। নিধি শুধু শুনলো কথাগুলো, কিছুই বলেনি। প্রতিদিন আমি নিধিকে ড্রাইভ করে কলেজে নিয়ে যাই। আজকে রাগ করে আমি রিকশায় করেই কলেজে যাওয়ার জন্য রওনা দিলাম। আমি রানাকে কল করলাম। পুরো কলেজে আমার একটা বন্ধুই, সেটা রানা। রানা কল রিসিভ করলো। কোথায় তুই? কলেজ গেটে অপেক্ষা করছি তোর জন্য। ও, একটু লেট হবে রে। আজকে রিকশায় করে আসতেছি। কেন, গাড়ির কি হয়েছে? কলেজে এসে সবকিছু বলছি। কোন পর্যন্ত? চৌরাস্তায়। ওকে। আমি কল কেটে দিলাম। 5 মিনিট যেতে না যেতেই রানা আমার সামনে এসে হাজির। আমি রিক্সা ভাড়া দিয়ে গাড়িতে উঠে বসলাম। রানা কলেজে না গিয়ে একটা রেস্টুরেন্টের সামনে চলে গেল। রানা গাড়ি থেকে নেমে গেল, আমিও নামলাম। এখানে কেন আসলি? সকালে নাস্তা করেছিস? না, করা হয়নি। জানতাম। চল ভিতরে চল। আমি আর রানা নাস্তা করে বাইরে চলে আসলাম। এরপর আমরা কলেজে চলে গেলাম। কলেজে গিয়ে রানা গাড়ি পার্ক করে আসলো। আমরা দুজন মাঠের মাঝখানে বসলাম। কি হয়েছে এখন বল। নিধি আমাকে স্বামী হিসেবে মেনে নেয়নি। মানে? আমি রানাকে সবকিছু বলে দিলাম। রানা শুনে কিছুক্ষণ চুপ করে রইল। ও হয়তো ভাবছে এখন কি করা উচিত। তাকে অনেক আগে বলেছিলাম আমার বাসায় চলে আয়, শুনলি না তো? না দোস্ত, আঙ্কেল আমার দুঃসময় আমার পাশে ছিল। আমি কি করে আঙ্কেলকে ছাড়া থাকবো? আচ্ছা নীল, তোর বাসাটা কোথায় ছিল? এসব কথা রাখ এখন। ওদিকে তাকিয়ে দেখ। দেখি নিধি ওর ছেলে বন্ধুদের সাথে হাসাহাসি করে কলেজে ঢুকছে। এটা ওর নিত্যদিনের কাজ। এই বিষয়ে কিছু বললেই মেয়েটা আরো অপমান করে, তাই আমি কিছু বলি না। বাট এখন তো আমার বউ, পুরো অধিকার আছে ওর উপরে। থাক, এখানে কিছু বললে আবার অপমান শুরু করে দিবে। এ কি, নিধি দেখি ওর সব ফ্রেন্ডদের নিয়ে আমাদের দিকে আসছে। ওরা আমাদের সামনে এসে দাঁড়ালো। নিধির ফ্রেন্ড ফাহাদ বলল, কিরে নীল, তোর আর নিধির বলে বিয়ে হয়েছে? হ্যাঁ। বড়লোকের একমাত্র সুন্দরী মেয়ে দেখে লোভ সামলাতে পারেনি। ছোট লোকদের স্বভাবই এরকম, এরা সুযোগের অপেক্ষায় থাকে, কখন কোন ধনী মেয়েকে বিয়ে করে ফেলা যায়। আরেকটা কথা, তোমাদের মুখ থেকে বাহির হলে আমার মনে হয় না নেক্সট টাইম এই কলেজে পা রাখতে পারবে। রানা, তুমিও না। কলেজে এত ছেলে থাকতে তোমার এই ছেলেটার সাথেই বন্ধুত্ব করতে হবে? দেখো নিধি, এই কথাটা অন্যকে বললে তাকে যে কি করতাম আমি নিজেও জানি না। নীল এখন তোমার স্বামী, এটা মনে রেখো। আর একটা নিধি, তোমাকে বলে দিলাম, যে এরকম করতেছো একসময় সে এরকম টাই ফিরে পাবে। এই কথা বলাতে নিধি মুখ বাঁকা করে চলে গেল। আমি শুধু শুনলাম, বলার মতো কিছুই নেই। আর আপনারা হয়তো ভাবছেন আমি মন খারাপ করে বসে আছি। আরে না, আমি হাসলাম শুধু কথাগুলো শুনে।
এগুলো শুনে আমার পুরোটাই অভ্যাস আছে। আমার এই হাসি দেখে রানা কেমন অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। রানা যদি আমার ফ্রেন্ড না হতো তাহলে যে কত অত্যাচারী আমার সহ্য করতে হতো। আজকে আমাদের কলেজে নতুন প্রফেসর আসবে। তুই কি করে জানলি? গতকাল রাতে আব্বু বলল। রানার আব্বু এই কলেজের প্রতিষ্ঠাতা। ও, চলো ক্লাসে চলে যাই। ক্লাসে গিয়ে বসে আছি। আমি আর রানা সামনের বেঞ্চে বসলাম। কিছুক্ষণ পরে প্রিন্সিপাল স্যার রুমে আসলো। তার পিছনে পিছনে একজন লোক আসলো। লোকটা মুখ আমার চিরচেনা। সে এখানে কি করতে এসেছে? এখন আমার পরিচয়টা সবাই না জানলেই হয়। লোকটাকে দেখে আমি চমকে উঠলাম। সে আর কেউ নয়, আমার সাবেক ভার্সিটির প্রফেসর রিয়াদ স্যার। কি করব কিছুই বুঝতে পারতেছি না। প্রিন্সিপাল স্যার আসাতে আমরা সবাই দাঁড়িয়ে গেলাম। স্যারের দৃষ্টি এখনো আমার উপরে পড়েনি। এই হলো তোমাদের নিউ প্রফেসর রিয়াদ খান। ঢাকা শহরে অনেক নামকরা ভার্সিটির প্রফেসর ছিলেন ইনি। তার এখানে ট্রান্সফার হয়েছে। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো। তোমরা সবাই কেমন আছো? জি স্যার, ভালো। মিস্টার রিয়াদ এখন থেকে তোমাদের বাংলা পড়াবেন। এইটা বলে প্রিন্সিপাল স্যার চলে গেলেন। আমি মাথা নিচের দিকে তাকিয়ে আছি। কি করব বুঝতে পারতেছি না। রিয়াদ স্যার যদি আব্বুকে বলে দেয় আমি চট্টগ্রাম আছি, তাহলে আমার স্বপ্ন কখনো সফল হবে না। ইতিমধ্যেই স্যারের দৃষ্টি আমার উপরে পড়ল। স্যার মায়াবী চোখে আমার দিকে তাকিয়ে আছে, আর আমি তাকিয়ে আছি নিচের দিকে। নীল, তুই এখানে? আমি চুপ করে আছি। জানিস তোর বাবা পুরো শহরে তোকে তন্ন তন্ন করে খুঁজছে। স্যার আপনি ওকে কি করে চেনেন? চিনব না কেন? ও তো ঢাকা। স্যার প্লিজ এসব কথা না বললেই খুশি হব আমি। কিন্তু তুই এখানে কেন? সেটা অনেক কাহিনী, পরে এক সময় বলবো। আমার আর স্যারের কথোপকথনে সবাই চুপ করে আছে। সবাই হয়তো ভাবছে আমার মতো ছেলেকে ঢাকার নামকরা ভার্সিটির প্রফেসর কি করে চিনে। সবার মুখে একটাই প্রশ্ন, রানা তো আমার দিকে তাকিয়ে আছে। অবাক হওয়ার কথাই, ওরা তো আর জানে না আমার পরিচয় কি, আমি কে। স্যার ক্লাস নিয়ে চলে গেল। আজকে স্যার ক্লাস নিল কোথায়? আমার সাথে কথা বলতে বলতেই সময় শেষ। আমি স্যারের পিছু পিছু ক্লাস থেকে বের হলাম। স্যার, নীল, তোর সাথে আমার অনেক কথা আছে। আগে আমার কথা শুনেন। এখানের কেউ জানে আমাকে চিনতে না পারে, আমার পরিচয়টা যেন না জানে, আর আমার পরিবারের কেউ যেন না জানে আমি এখানে আছি। কিন্তু কোনো কিন্তু না স্যার, আমাকে কথা দেন কাউকে কোনোদিন বলবেন না। আচ্ছা, আর একটা কথা, বৃষ্টি সব বলে দিচ্ছে ওই দিন তোর কোনো দোষ ছিল না, তোকে ফাঁসিয়েছিল। অতীত রাখেন স্যার, আগের কথা নিয়ে ভাবি না আমি। ওকে। স্যার কেউ আমার পরিচয় জিজ্ঞেস করলে বলবেন আপনার বাসার পাশে একটা এতিমখানা ছিল, সেখানেই বড় হয়েছে আমি, সেক্ষেত্রেই আমাকে চিনেন আপনি। এই বলে আমি ওখান থেকে চলে আসলাম। এসে মাঠে এসে বসলাম। একটু পর রানা এসেও বসলো। স্যার তোকে কি করেছিলে? বলেছি না স্যার, সময় হলে সব জেনে যাবে। তোকে প্রশ্ন করাই বৃথা। দাঁত কালানো অফ কর। ওকে। একটু পরেই নিধি আর ওর সব ফ্রেন্ডরা আসলো। নীল স্যার তোমাকে চিনে কি করে? সেটা আপনার না জানলেও চলবে। এদের সাথে কথা বলাটাই ভুল। এই বলেই ওরা চলে গেল। আমি আর রানা হাসতে লাগলাম। কালকে আঙ্কেল একটা পার্টি রেখেছে বাসায়। বলছে তোর শ্বশুর। কালকে সকালে চলে যাবে কিন্তু। পার্টি তো সন্ধ্যায়। তো কি? ওকে, সকালেই যাব। চল বাসায় চলে যাব। আমরা যেই যার বাসায় চলে গেলাম। সারাদিন ফোন টিপে পার করলাম। রাত হয়ে গেল। আমি আর নিধি এক খাটেই থাকলাম, বাট মাঝখানে আজকেও কোলবালিশটা। সকালে ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠেই কোনো দিকে না তাকিয়ে আমি ওয়াশরুমে চলে গেলাম। যা দেখলাম বিশ্বাস করেন দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। ঘুম থেকে উঠেই তাকিয়ে দেখি বিছানায় নিধি নেই। আজকে এত সকালে উঠছে, কাহিনী কি? যাই হোক, আমি তোয়ালে হাতে নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুমে দরজা ধাক্কা দিতেই দেখি ভিতরে নিধি।
আমি হাঁ করে তাকিয়ে আছি, কেননা নিধির শরীরে একটা সুতো পর্যন্ত নেই। নিধি আমাকে দেখে চিৎকার দিয়ে উঠবে, তার আগেই আমার হাত দিয়ে নিধির মুখ চেপে ধরলাম। নিধি কিছু বলতেও পারছে না। আমি খালি গায়ে ছিলাম। নিধি আমার বুকের দিকে তাকিয়ে আছে, এক নজরে আমার বুকের দিকে তাকিয়ে আছে নিধি। আর এদিকে নিধি ভাবছে কোনো ধরনের জিম করা ছাড়াই আমার এত সিক্স প্যাক হলো কি করে। আমি আর কিছু না বলে বাহিরে চলে গেলাম। আজকে যে কপালে কি আছে আল্লাহই ভালো জানে। কি গাদি মেরে বাবা, ওয়াশরুমের দরজা পর্যন্ত লক করেনি। একটু পরেই নিধি বাইরে আসলো। তুমি কি কিছু দেখেছো? চোখ তো খোলাই ছিল। বেয়াদব ছেলে, ওয়াশরুমে যাওয়ার সময় নক করতে হয় জানো না? ওয়াশরুমে গিয়ে যে দরজা লক করতে হয় সেটা জানা নেই আপনার? আর আমার শরীরের দিকে নজর দিচ্ছেন কেন? কই না তো। আমি আর কিছু না বলে ওয়াশরুমে চলে গেলাম। নিধি কিছু বলল না কেন? লজ্জায় নাকি আমাকেও ভালোবেসে ফেলতেছে? যাক, ভালো জিনিসই দেখছি, দিনটা ভালোই কাটবে। আমি শাওয়ার নিয়ে বের হলাম। নিধিকে আর রুমে দেখলাম না। আমি নিচে চলে গেলাম। নিচে গিয়ে নাস্তা করে নিলাম। নাস্তা করে আঙ্কেলের রুমে চলে গেলাম। আঙ্কেল বসে আছে। নিধিও আঙ্কেলের পাশে বসে আছে। গুড মর্নিং আঙ্কেল। গুড মর্নিং। আজকে অফিসে যাবেন না? না, আজকে কি করে অফিসে যাব? আমার ফ্রেন্ড বলতে তো শুধু রানা, আর তো কেউ নেই। রানা এবং তার ফ্যামিলি সবাইকে ইনভাইট করা হয়েছে। হ্যাঁ জানি। আঙ্কেলের সাথে গল্প করতেছি, অমনি আমার ফোনটা বেজে উঠলো। পকেট থেকে ফোনটা বাহির করে দেখি রানা কল দিছে। আমি রিসিভ করলাম। কই তুই? বাসায়। আমিও তো। আমার রুমে গিয়ে বস, আমি আসতেছি। এরপর আমি আমার রুমে চলে গেলাম। রানার সাথে আড্ডা দিতে লাগলাম। আড্ডা দিতে দিতে দুপুর হয়ে গেল। আমরা দুপুরে লাঞ্চ করে নিলাম সবাই। আস্তে আস্তে সবাই আসতে লাগলো। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। আঙ্কেল এসে আমাকে একটা ব্ল্যাক কালারের পাঞ্জাবি দিয়ে গেলেন। এটাই পরতে বললেন আজকে। আমিও ব্ল্যাক কালারের পাঞ্জাবিটা পরে নিলাম। একটু পরেই নিধির কল আসলো, আমাকে রুমে যেতে বলল। আমি রুমে গিয়ে দেখি নিধির সব ফ্রেন্ড আরো অচেনা কিছু মেয়ে আছে এখানে। এদের মধ্যে দু একজনকে চিনি, তারা হলো নিধির কাজিন। কিছু বলবেন? না, তাহলে যাই। ওরা তোমার সাথে পরিচয় হবে। নিধির এক কাজিন বলে ফেললো। এসব ছোট লোকদের সাথে আমি পরিচিত হই না, এদের দেখলে আমার গা জ্বলে। আরেকজনই বলল, ঠিকই বলেছিস, এদের মতো ছেলেদের কাজই কখন কোন বড় লোকের মেয়েদের বিয়ে করে রাতারাতি কোটিপতি হওয়া চাই। আরেকটা মেয়ে বলল, তোমরা যে যাই বলো, ভাইয়াটা দেখতে অনেক সুন্দর। অপমান করা শেষ হয়েছে? শেষ হলে আমি যাই, এই বলে চলে আসলাম। নিধি ভাবতে শুরু করলো, কেমন ছেলে রে বাবা এটা, এত অপমান করি কিছু মনেই করে না। আর এদিকে আমি ভাবতে লাগলাম, বাবার হোটেল থেকে বের হলেই দুনিয়াটা কতটা কঠিন সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছি আমি। কিছু করার নেই, সবই সহ্য করতে হবে। তবে ইনশাআল্লাহ আমারও দিন আসবে, অপেক্ষায় থাকলাম। চোখ দিয়ে হঠাৎ করেই এক ফুটো পানি গড়িয়ে পড়ল। আমি চোখের পানিটা মুছে ফেললাম। চোখের পানিগুলোও জানি কেমন অল্পতেই চলে আসে। পার্টিতে সবাই উপস্থিত হয়েছে। আমি আর রানা এক জায়গায় দাঁড়িয়ে গল্প করতেছি। তখনই দেখি উপর থেকে নিধি নিচে আসছে। নিধিকে দেখি মাশাআল্লাহ বলে ফেললাম। মেয়েটা এত সুন্দর, বাট ব্যবহারটা কি বাজে। নিধিকে দেখতে একদম অপসরীর মতো লাগছে। এত প্রশংসা করছি, কেন প্রেমে পড়ে গেলাম নাকি? পড়লেই প্রবলেম কি, আমারই তো বউ। তখনই আঙ্কেল আমাকে আর নিধিকে তার কাছে যেতে বলল। সবার সামনে ঘোষণা দিয়ে দিল, আমাদের বিয়ে হয়ে গেছে। সবাই এসে আমাদের দাম্পত্য জীবনের জন্য অভিনন্দিত করে গেল। সবাই যার যার মতো আনন্দ করতে লাগলো। নিধি আমাকে অপমান করার জন্য এমন একটা ফোন দিয়ে আটলো যা কখনোই ভাবতে পারিনি। সময় খারাপ হলে যা হয় আর কি। তখনই নিধি বলতে লাগলো, আপনাদের মাঝে এখন গান গে শোনাবে নীল। আমি কথাটা শুনে হতবাক হয়ে গেলাম। নিধি কেন আমাকে গান বলতে বলতেছে? অপমান করার জন্য? তাছাড়া আর কি হবে? নিধির কথা শুনে সবাই করতালি দিতে লাগলো। আমি কি বলবো বুঝতেছি না। গান না বললেও মান সম্মান সব শেষ হয়ে যাবে। দোস্ত, এখন কি করবি? গান তো এখন বলতেই হবে। গিটার বাজাতে পারিস? দেখতে থাকো।
এরপর আমি একজনের কাছ থেকে গিটারটা হাতে নিয়ে গিটার বাজাতে লাগলাম। গিটারের সুর শুনে সবাই হাসতে লাগলো। আমি আসতেই মিনারের তুই তো আমার সব গানের একটা সুর উঠালাম। এবার সবাই মনোযোগ দিয়ে শুনতেছে। এরপর আমি গাইতে লাগলাম। গানটা পুরো গাইলাম। গান শেষে সবাই করতালি দিতে লাগলো। আর নিধি তো অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। গান শুনে অনেক মেয়েই এগিয়ে এসে আমার সাথে পরিচিত হলো। আমিও সবার সাথে টুকটাক কথা বলতেছি। আমি মেয়েদের সাথে কথা বলতেছি, এটা দেখে মনে হয় নিধি জেলাস ফিল করতেছে। আমি আরো বেশি বেশি করে মেয়েদের সাথে কথা বলতে লাগলাম। ফাটিয়ে দিয়েছিস মামা। হুম, এত ভালো গাইতে পারিস জানতাম না তো। হয়েছে। নিধির মুখের দিকে একবার তাকা। আমি হাসতে লাগলাম। আস্তে আস্তে সবাই চলে গেল। রানাও বিদায় নিয়ে চলে গেল। আমি নিধির রুমে চলে গেলাম। এখন তো এটা আমারও রুম। রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে নর্মাল ড্রেস পরে নিলাম। একটু পরে নিধিও রুমে আসলো। তুমি এত সুন্দর করে গিটার বাজাতে পারো? কেমন হয়েছে জানি না, একটু একটু পারি আর কি। সত্যি করে বলো তো তুমি কে? কেন চিনেন না আমাকে? ইদানিং কেমন জানি তোমাকে অচেনা অচেনা লাগে। গুড নাইট। আমি ঘুমিয়ে পড়লাম। সকালে আজকে নিধির ডাকে ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে উঠে ওয়াশরুমে চলে গেলাম। আস্তে আস্তে নিধির আচরণটা ভালো হচ্ছে। নাস্তা করতে চলে গেলাম। নিধি আর আঙ্কেল টেবিলে বসে আছে। আঙ্কেল জানিয়ে দিল কালকে আমাদের কক্সবাজার যাওয়ার কথা। নিধি প্রথমে মত না দিলেও পরে আঙ্কেলের কথা রাখতে নিধিও রাজি হয়ে যায়। আজকে নিধি আমার সাথেই কলেজে আসে। কলেজে এসে নিধি ওর ফ্রেন্ডদের কাছে চলে যায়। আমি রানার কাছে চলে যাই। সকাল হলো আপনার? সরি, একটু লেট হয়ে গেল। ঠিক আছে। কালকে কক্সবাজার যাব। ভালো খবর। তুইও যাবি সাথে? দূর বোকা, তোরা যাবি হানিমুনে, আমি গিয়ে কি করব? আমরা কথা বলতে লাগলাম। নিধি আসলো আমাদের কাছে এসে বলল আব্বু শপিং এ যেতে বলছে। আমি রানার কাছ থেকে বিদায় নিয়ে শপিং এ চলে গেলাম। আমরা শপিং থেকে বাসায় চলে আসলাম। বাসায় এসে সবকিছু গুছগাছ করে নিলাম। রাতে আঙ্কেল ফ্লাইটের টিকিট দিল। সকাল 10টার ফ্লাইটে আমরা কক্সবাজার চলে গেলাম। বাট কক্সবাজার যে আমার জন্য এত বড় সারপ্রাইজ অপেক্ষা করছে সেটা জানলে ভুল করেও কক্সবাজার আসতাম না। আমরা কথা বলতে লাগলাম। নিধি আসলো আমাদের কাছে এসে বলল আব্বু শপিং এ যেতে বলছে। আমি রানার কাছ থেকে বিদায় নিয়ে শপিং এ চলে গেলাম। আমরা শপিং থেকে বাসায় চলে আসলাম। বাসায় এসে সবকিছু গুছগাছ করে নিলাম। রাতে আঙ্কেল ফ্লাইটের টিকিট দিল। সকাল 10টার ফ্লাইটে আমরা কক্সবাজার চলে গেলাম। কক্সবাজার এসে আমরা রিসোর্টে চলে গেলাম। সবকিছুই আঙ্কেল ঠিক করে রেখেছে। আমরা আমাদের রুমে চলে গেলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিলাম। দেখতে দেখতে রাত হয়ে গেল। চলো বাহিরে যাব। ওকে। আমরা রেডি হয়ে সমুদ্রের তীরে গেলাম। নিধি একটু আগে আগে হাঁটছে, আমি একটু পিছনে পিছনে হাঁটছি। বিচের পাড়ে গিয়ে নিধি রইল, আমিও ওর সাথে দাঁড়িয়ে আছি। একটু পরে আমার চোখ একটু সামনে পড়লো। হ্যাঁ, একটা মেয়ে আসছে। মেয়েটা আমার খুব চেনা। একটা সময় যার মুখ না দেখলে আমার ঘুম হতো না, যাকে ছাড়া আমার সময় কাটতো না, সে এসে আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। তার সাথে তার বান্ধবীগুলাও আছে। কোথায় ছিলি নীল তুই? কে আপনি? আমাকে চিনতে পারছিস না? না। নিধি এসে বৃষ্টিকে আমার থেকে ছাড়িয়ে নিল। এই মেয়ে, আপনার সাহস কি করে হয় আমার স্বামীকে জড়িয়ে ধরতে? নীল তুই বিয়ে করে নিয়েছিস? আপনার কোথাও ভুল হচ্ছে। আমি তো আপনাকে কোথাও দেখছি, আমার মনে হয় না। প্লিজ নীল। এই বেহায়ামি, ও আপনাকে বলে দিচ্ছে না একবার যে ও আপনাকে চিনে না? তারপরেও কেন বিরক্ত করতেছেন? আমি ওইখানে আর এক মুহূর্ত দাঁড়ালাম না। আমি রিসোর্টে আমার রুমে চলে আসলাম। রুমে এসে ভাবতে লাগলাম এই মেয়েটার জন্য আমি বাসা ছাড়া হয়েছি। বাট নিধি একটু জেলাস হয়েছে। নিধিও আমাকে ভালোবাসতে শুরু করেছে। আমার পিছন পিছন নিধিও রুমে আসলো। নীল, ওটা কে? চিনি না। সত্যি তো? হ্যাঁ, একদম সত্যি। আর হ্যাঁ, বাসায় চলে যাব, চলেন। হোয়াট? বাসায় কেন যাব? ওকে, আপনি থাকেন, আমি চলে যাব। একটা কথা বলি। বলেন। চলো আমরা সাজেক যাই। আঙ্কেলকে জানাতে হবে। না, আব্বুকে বলতে হবে না, আব্বুকে আমি সব বলে দিব। ওকে। দেন আমরা রিসোর্ট থেকে বের হয়ে
রাঙামাটির উদ্দেশ্যে রওনা দিলাম। যেতে যেতে আমাদের অনেক রাত হয়ে গেল। এখানে আমার একটা ফ্রেন্ড আছে, তাকে কল দিলাম। আমার কল পেয়ে সে একদম অবাক হয়ে গেল। পুরো 9 মাস পরে তাকে কল দিলাম। হ্যালো, কই তুই? আমি তো বাসায়। আমি তোদের বাসার আশেপাশে আছি। লোকেশন পাঠা। 10 মিনিটের মধ্যে রিফাত আমাদের কাছে চলে আসলো। এসেই আমাকে জড়িয়ে ধরলো। দোস্ত কেমন আছিস তুই? আলহামদুলিল্লাহ ভালো, তুই? এই তো ভালো। সাথে কে এইটা? তোর ভাবি। না জানিয়ে বিয়ে করে নিলি? আর তুই আর বাসায় যাস নাই? না দোস্ত, সময় হলে সব বলবো। এখন ভালো একটা হোটেল বুক কর দে। আম্মু তোকে নিয়ে বাসায় যেতে বলেছে, আর আমার বাসায় উঠবি। না, একসময় যে আন্টির সাথে দেখা করে আসবো। এরপর রিফাত একটা হোটেলে আমাদের জন্য রুমটা বুক করে দিয়ে চলে গেল। আমি আর নিধি রুমে চলে গেলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। সারাদিন জার্নি করাতে অনেকটাই ক্লান্ত লাগছে। আমি রানাকে কল করে বলে দিলাম আমি সাজেক আসছি। দেন আমরা ডিনার করে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে আমরা নাস্তা করে রিফাতদের বাসায় চলে গেলাম। সারাদিন ওইখানে কাটিয়ে সন্ধ্যার সময় রিফাতের বাসা থেকে বাহির হলাম। দেখি একটা টং দোকানের মতো দোকান, ওইখানে ভাং বিক্রি হচ্ছে। মাটির গ্লাসে সবাই খাচ্ছে। নিধির চোখটাও ওদিকেই পড়লো। নিধি জিজ্ঞাসা করলো, ওটা কি? আমি বললাম চিনি না। নিধি বলল, ওটা খাবে? অনেকবার না করার পরেও শুনলো না। দেন জোর করে খেয়ে ফেললো। একসময় নিধি নেশায় পড়ে গেল, আবল তাবল বকছে। আমি নিধিকে নিয়ে রেসর্টে চলে গেলাম। নিধি ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমে গিয়ে বমি করতে লাগলো। নিধিকে নিয়ে এসে শুইয়ে দিলাম, বাট ওর ড্রেসটা নষ্ট হয়ে গেছে। কি করব বুঝতেছি না, ও তো একেবারে সেন্সলেস হয়ে পড়েছে। নিধি সকালে ঘুম থেকে উঠেই আমাকে গালাগালি করতে শুরু করলো। আমি রেসর্টের একজন মহিলা স্টাফ নিয়ে আসলাম। ওনাকে বললাম নিধির ড্রেসটা চেঞ্জ করে দিতে। আমি বাইরে অপেক্ষা করতে লাগলাম। ড্রেস চেঞ্জ করে দিয়ে মেয়েটি চলে গেল। আমি নিধির গায়ে ভালো করে কাঁথা দিয়ে দিলাম। মাঝ রাতেই নিধি কাঁপছে। গায়ে হাত দিয়ে দেখি প্রচন্ড জ্বর এসেছে। আমি সারা রাত জেগে নিধির গায়ে জলপট্টি দিলাম। একসময় জলপট্টি দিতে দিতে ঘুমিয়ে পড়লাম। সকালে নিধির কাঁদার শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখি নিধি বসে বসে কাঁদছে। বুঝলাম না কাঁদতেছে কেন। কোনো বাজে স্বপ্ন দেখলো নাকি? কি হয়েছে? এই কথা বলাতেই নিধি আমার গালে 2টা থাপ্পড় মেরে বসলো। এতক্ষণ ঘুম ঘুম চোখ ছিল। থাপ্পড় খেয়ে আমি ভালো করে নিধির দিকে তাকালাম। কেঁদে কেঁদে চোখ লাল করে ফেলছে। আমার ড্রেসটা চেঞ্জ করার সাহস তুই কোথা থেকে পেলি? না জানি রাতে আমার সাথে আরো কি কি করেছিস। এসব কি বলছেন? একদম ঠিক বলছি। তোকে আমি বিশ্বাস করতে শুরু করেছিলাম, আর তুই বিশ্বাসের এই মর্যাদা দিলি। আপনি যা ভাবছেন তা কিছুই হয়নি। সব ছেলেরাই এমন। ওরা থাকেই সুযোগের অপেক্ষায়। সুযোগ পেলেই হায়নাদের মতো মেয়েদের শরীরের উপর ঝাঁপিয়ে পড়ে। দূর হ চোখের সামনে থেকে। আমি আর কথা না বাড়িয়ে চলে গেলাম রুম থেকে। এখন আর হাজার বললেও বিশ্বাস করবে না। আমি যাওয়ার সময় বলে গেলাম রুমে নিধির জন্য নাস্তা দেওয়ার জন্য। আমি নিচে গিয়ে একটা হোটেলে খেয়ে নিলাম আর একা একা ঘুরতে লাগলাম। কালকে রাতে যে মেয়েটি নিধির ড্রেস চেঞ্জ করে দিয়েছে, সে খাবার নিয়ে নিধি রুমে যায়। মেয়েটি খাবার দিয়ে চলে যাওয়ার সময়, আপু, একটা কথা জিজ্ঞাসা করব? জি। ওই ভাইয়াটি কি হয় আপনার? কেন? না, রাতে বমি করার পরে আপনার ড্রেসটি নষ্ট হয়ে গিয়েছিল। উনি আমাকে ডেকে এনে আপনার ড্রেসটি চেঞ্জ করালো। ড্রেস আপনি চেঞ্জ করেছেন? হ্যাঁ, আর ওই ভাইয়াটা সারা রাত আপনার মাথায় জলপট্টি দিয়েছে। ওকে। এরপর মেয়েটি চলে গেল। বিনা কারণে নীলকে এতগুলো কথা শোনালাম, এমনকি গায়ে পর্যন্ত হাত তুললাম। না জানি ছেলেটা কত কষ্ট পাচ্ছে। পাক, তাতে আমার কি? আমি তো আর ওকে ভালোবাসি না। নিধি এসব ভাবতে লাগলো। নিধি এবার আমাকে কল করে রুমে আসতে বলল। আমি রুমে আসলাম। সরি। ভুল কিছু করেননি তো? আর হ্যাঁ, বাসায় চলে যাব এখনই। না। আপনার ইচ্ছা হলে আপনি থাকতে পারেন। আমরা বাসায় চলে আসলাম। বাসায় এসে আঙ্কেলকে বললাম ওখানে ভালো লাগে না, তাই চলে এসেছি। এইভাবে কেটে গেল প্রায় 4 মাস। হ্যাঁ, আমি আর নিধি এখন ভালো বন্ধু। ও তেমন একটা খারাপ ব্যবহার করে না আমার সাথে। এখন আমরা আলাদা আলাদা রুমে থাকি, কথাও কম বলি। আমাদের ডিল হয়েছে 6 মাস পরে আমাদের ডিভোর্স হয়ে যাবে। এই বিষয়ে আঙ্কেল কিছু জানে না। এই শহরে আর মাত্র
2 মাস থাকবো, ডিভোর্স হয়ে গেলে ঢাকা চলে যাব। নিধি আমার রুমে আসলো। রুমে সে বলল আজকে ওর বেস্ট ফ্রেন্ড রোহানের জন্মদিন, রাতে বাড়ি একটা পার্টি রেখেছে। আঙ্কেল নিধিকে একা যাওয়ার অনুমতি দিবে না, তাই সাথে আমাকেও নিয়ে যাবে। আমি রাজি হয়ে গেলাম। রাতে পার্টিতে চলে গেলাম। পার্টিতে যাওয়ার সাথে সাথে নিধির ফ্রেন্ডরা আমাকে অপমান করা শুরু করলো। ছোট লোক পার্টিতে এসেছে। আমি চুপচাপ এসব শুনতে লাগলাম। এখন অভ্যাস হয়ে গেছে এসব শুনতে, আর মন খারাপ হয় না এসব শুনলে। সবাই যার যার মতো এনজয় করছে। নিধি ড্রিঙ্কস করতে লাগলো। নিধি ড্রিঙ্কস করতে করতে অবস্থা খারাপ করে ফেলছে। রোহান নিধিকে উপরে নিয়ে যাচ্ছে। আমি তেমন একটা খেয়াল দিলাম না। নিধির একটা ফ্রেন্ড এসে বলল রোহানের মতলব ভালো না, আর ও এমনিতে অনেক বাজে ছেলে। আমিও ওদের পিছন পিছনে গেলাম। ওর একটা রুমে গিয়ে রুম আটকে দিল। নিধি বলতেছে, কি করছো কি রুহান? ছাড়ো আমাকে, চেঁচাবো কিন্তু আমি। আমি দরজায় নক করলাম। রোহান দরজা খুলে দিল। দরজা খোলার সাথে সাথেই রোহানের বুকে লাথি দিয়ে ফেলে দিলাম। আস্তে আস্তে সবাই এখানে আসলো। আমি রোহানকে মারতে লাগলাম। এতক্ষণে নিধির হালকা নেশা কেটে গেছে। নিধি এসে আমাকে থামাতে চাইলো। আমি থামলাম না দেখে নিধি আমার গালে থাপ্পড় দিল। আমি অবাক হয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। সবার সামনে নিধি আমার গায়ে হাত তুললো। সবাই অবাক হয়ে গেছে। ছোট লোকের বাচ্চা, তোর সাহস হয় কি করে? হ্যাঁ, রুহানের শরীরে হাত তোলায়? আপনার সাথে খারাপ ব্যবহার করছিল। সেটা আমি বুঝবো। জানোয়ারের বাচ্চা, যাদের বাবা মার ঠিক নাই তারা কি ভদ্রতা শিখেছে নাকি? এই কথা বলার সাথে সাথে আমি নিধির গালে একটা থাপ্পড় মেরে দিলাম। নিধি গালে হাত দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। অনেক হয়েছে, আর না। অনেক সহ্য করেছি, বাট কখনো ভাবি নাই আমার বাবা মা নিয়ে গালি দিবি তুই। তুই আমার সম্পর্কে কতটা জানিস? আর কথায় কথায় কি বলস ছোট লোক? আরে আমার বাবা চাইলে তোদের মতো বড় লোকদের সকাল বিকেল কিনতে পারে। শুধু আঙ্কেলকে কথা দিয়েছিলাম, তাই এতদিন এসব সহ্য করেছি। আর না, আর সহ্য করব না। তোর মতো মেয়ে আমার বাসার সামনে সব সময় সিরিয়াল ধরে থাকে, বাট আমি কিনা তোর মতো অহংকারী একটা মেয়ের প্রেমে পড়লাম। গুড বাই মিস নিধি। এই বলে আমি ওখান থেকে বেরিয়ে আসলাম। ওখান থেকে এসে রানার বাসায় চলে গেলাম। গিয়ে রানাকে সব বললাম। রানা বলল, ওদের বাসায় যাওয়ার কোনো প্রয়োজন নেই তোর। আমি রানাকে বলে দিলাম আমি আমার বাসায় চলে যাব। রানা অবাক হয়ে বলল, তোর বাসা কোথায়? ঢাকা। তাহলে তুই এখানে কি করিস? দিন আমি রানাকে সব বললাম। সব শুনে রানা আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। রানা বলতে লাগলো, দোস্ত, তোর ভেতর এত কষ্ট বোঝা যায় না। রানা অনলাইনে সকাল 6টার বাসের টিকিট কেটে রাখলো। ওদিকে নিধির ফ্রেন্ড রানা নিধিকে অনেক কথা শোনাতে লাগলো। ছেলেটা তোর ইজ্জত বাঁচালো, আর তুই ছেলেটার সাথেই কি ব্যবহারটাই না করলি। সবাই নিধিকে এসব কথা শোনাতে লাগলো। নিধি তো কাঁদতে কাঁদতে বাসায় চলে গেল। আমার ফোন আমি অফ করে রাখলাম। আঙ্কেল আর নিধি নাম্বারে কল দিতে লাগলো। রানা বলে দিল ও জানে না আমি কোথায়। আমি আর রানা ঘুমিয়ে পড়লাম। সকালে রানা বাস স্টেশন পর্যন্ত আমাকে ড্রপ করে দিল। সকাল 11টার সময় আমি ঢাকা গিয়ে পৌঁছালাম। 1 বছর 2 মাস পরে সেই চেনা শহরে পা রাখলাম। আমি আমার পুরনো সিমটা চালু করলাম। আমার ফ্রেন্ড জয়কে কল করলাম। কল দেওয়ার সাথে সাথে জয় কল রিসিভ করলো। নীল, কোথায় তুই? জানিস তোর সাথে যোগাযোগ করার কত চেষ্টা করেছি। স্টেশনে আছি, এসে নিয়ে যা। ওয়েট, আসতেছি আমি। কিছুক্ষণের মধ্যেই জয় এসে পড়লো। জয় এসেই আমাকে জড়িয়ে ধরলো। আমিও জয়কে জড়িয়ে ধরলাম। জয়কে ছাড়া আমি কখনো এতদিন দূরে থাকিনি। আগে আমরা টাঙ্গাইলে থাকতাম, তখন একসাথে স্কুলে পড়তাম। আমরা তখন ক্লাস 2তে পড়ি। আমার আব্বু ঢাকা এসে পড়ে। তখন আমরা ঢাকা আসার পর জয় 2 দিন না খেয়েছিল আমার কাছে চলে আসবে বলে। পরে জয়ের আব্বুও ঢাকা এসে পড়ে। কেমন আছিস? কই ছিলি তুই? সবই বলবো, চলো বাসায় যাই। হ্যাঁ চল। দেন আমি বাসায় চলে গেলাম। বাসাটা কেমন অন্যরকম লাগতেছে। আমি গেটের সামনে দাঁড়িয়ে আছি। ভিতরে ঢোকার সাহস পেলাম না। দারোয়ান আমাকে দেখেই দৌড়ে আসলো। এসেই আম্মুকে ডাকতে লাগলো। আম্মু এসেই আমাকে জড়িয়ে ধরলো। আমিও আম্মুকে জড়িয়ে ধরলাম। এইভাবে প্রায় 10 মিনিট কেউ কোনো কথা বললাম না। আম্মু কাঁদতেছে। আমি চোখের পানি মুছে দিলাম। কেমন আছো আম্মু? তাকে ছাড়া কেমন থাকি তুই জানিস না? আন্টি বাসায় গিয়ে কথা বলো। বাবা চল। আমি বাসায় চলে গেলাম। সবকিছুই আগের মতোই আছে। আমার রুমের কোনো কিছুই পাল্টে নেই।
1 বছর আগে যেমনটা রেখে গেছিলাম ঠিক তেমনটাই আছে। আমি আমার রুমে গিয়ে বেলকনির সামনে গেলাম। এইটা আমার ফেভারিট প্লেস। এইখান থেকে আমাদের পুরো বাগানটাই দেখা যায়। বেলকনি থেকে রুমে আসলাম। আম্মু আমার জন্য কফি নিয়ে আসলো। নানান প্রশ্ন করতে লাগলো, এতদিন কই ছিলাম, আরো অনেক কিছু। আমি শুধু বলে দিলাম সব জানতে পারবে। আম্মুকে জিজ্ঞেস করলাম আব্বু কোথায়। আম্মু বলল আব্বু অফিসে কল দিয়েছিল, এখনই আসতেছে। আমি কফি খেয়ে রানাকে একটা কল করে বলে দিলাম আমি পৌঁছে গেছি। বৃষ্টি কোথায়? জানি না, ওই দিনের পর থেকে বৃষ্টির সাথে। ও, রিহানের সাথে কি ওর বিয়ে হয়ে গেছে? না, রিহান অন্য কাউকে বিয়ে করে নিছে। আমি শুধু ওকে এটাই বোঝাতে চেয়েছিলাম রিহান প্লে বয়, এ কারণেই আমাকে বাড়ি ছাড়তে হয়েছিল। দোস্ত, অতীত ভুলে যা প্লিজ। হ্যাঁ, অতীত ভুলে গেছি। জয়ের সাথে কথা বলতে বলতেই আব্বু চলে আসলো। আব্বু এসেই আমাকে জড়িয়ে ধরলো। আমি চুপ করেই আছি, কোনো কথা বলছি না। কোথায় ছিলি বাবা তুই? তোকে কত খুঁজেছি। তোর জন্য তোর আম্মু ঠিক মতো খাওয়া দাওয়া করে না, প্রায় অসুস্থ থাকি। আমি আম্মুর দিকে তাকালাম, আগের চেয়ে শুকিয়ে গেছে, চোখ ভিতরের দিকে চলে গেছে, মনে হয় প্রায় সময় না খেয়ে কান্না করছে। কি হলো, কথা বলিস না কেন? আমাকে খোঁজার কি প্রয়োজন? আমি তো আপনার ছেলে হওয়ার যোগ্য না। সেই কথাগুলো কি এখনো মনে রেখেছিস? কিছু কথা আছে ভোলা যায় না। এখন কি বাবা হয়ে তোর পা ধরতে হবে? এসব কি বলছো আব্বু? এবার আমিও আব্বুকে জড়িয়ে ধরলাম। সবাই শুধু এক প্রশ্নই করছে, কোথায় ছিলাম এতদিন, বাট কাউকে কিছুই বললাম না। বৃষ্টিকে কল দিয়েছিলে? কেন, মশাই না? না, লাবণ্য এসেছিল, ওর সাথে বাইরে গেছে। ওকে কল করার প্রয়োজন নেই। বৃষ্টির কথা বলতে না বলতে বৃষ্টি এখানে এসে হাজির। বৃষ্টি আসাতে সবাই রুম থেকে চলে গেল। বৃষ্টি এসে আমার পায়ে পড়ে গেল। প্লিজ আমাকে ক্ষমা করে দাও নীল, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। পা ছাড়েন প্লিজ। আর 1 মিনিট আমার সামনে থাকলে আমি এই বাসা থেকে চলে যাব। এমন করো না নীল, প্লিজ আমাকে মাফ করে দাও। গেট আউট। বৃষ্টি কাঁদতে কাঁদতে চলে গেল। চলে যাক, তাতে আবার কি। এই মেয়েটাকে এক সময় অনেকটাই ভালোবাসতাম। এইভাবে কেটে গেল 3 দিন। এদিকে আঙ্কেল ও নিধির সাথে কথা বলে না। নিধি ভালো করে বুঝতে পারতেছে ও আমার প্রেমে পড়ে গেছে। এদিকে আঙ্কেলও আমাকে তন্ন তন্ন করে খুঁজতেছে। আর কিছু না ভেবেই নিধি রানার কাছে গেল, সাথে আঙ্কেলকেও নিয়ে গেল। রানা নিধিকে দেখে অবাক হয়ে গেল। নীল কোথায়? আমি জানি না। প্লিজ বলো। সরি, আমি সত্যি জানি না। রান্না জেনে থাকলে বলে দাও। আমার মেয়েটা না খেয়ে কান্না করতে করতে শেষ হয়ে গেল। সেটা আগে বুঝা উচিত ছিল আঙ্কেল। নিধি কম অপমান করেই নাই নীলকে। কখনো স্বামী সম্মানটাই পায়নি নীল। আমি আমার ভুল বুঝতে পেরেছি, তুমি আমাকে শুধু একবার বলো নীল কোথায়। আমি জানি না। রানাকে অনেক রিকোয়েস্ট করার পরেও রানা বলেনি আমি কোথায়। নিধি আর আঙ্কেল হতাশ হয়ে বাসায় ফিরলেন। এদিকে আঙ্কেল মেয়ের কান্না একদমই সহ্য করতে পারছে না। কি করবে কিছু বুঝতেছেও না। হঠাৎ করেই নিধির মনে হলো ভার্সিটিতে নিউ একজন প্রফেসর আসছে, সেই একমাত্র নীলের খোঁজ দিতে পারবে। নিধি আর লেট না করে আঙ্কেলকে নিয়ে ভার্সিটিতে চলে গেল। ভার্সিটিতে গিয়ে স্যারের কেবিনে চলে গেল দুজনেই। স্যার বসতে বলল। স্যার নীল কোথায়? আমি কি করে জানাবো নীল কোথায়? স্যার আপনি সবই জানেন, প্লিজ বলেন। তুমি নীলের কে হও? আমি ওর ওয়াইফ। হোয়াট? বাট আমি খেয়াল করতাম তোমরা সারাদিনই নীলকে অপমান করতে। সরি স্যার। নীলের পরিচয় আমি দিতে পারবো না। এবার নিধি স্যারের পা ধরে কেঁদে দিল। এবার স্যারের অনেকটাই মায়া লাগলো। স্যার নিধিকে উঠিয়ে বসিয়ে দিয়ে 1 গ্লাস পানি দিল। নীল কোনো সাধারণ ফ্যামিলির ছেলে না। তাহলে কেউ? আপনি অবশ্যই চিনবেন ওর বাবাকে, যেহেতু আপনিও একজন ব্যবসায়ী। নাম কি ওর বাবার? কি সত্যি? একদম সত্যি। আপনাদের কথা তো আমি কিছুই বুঝতে পারতেছি না। তাহলে শোনো, ঢাকা শহরে টপ 5 জন ধনী ব্যক্তির মাঝে নীলের বাবা একজন। তাহলে ও ঢাকা থেকে এখানে আসলো কেন? অনেক কাহিনী আছে এখানে। সবকিছু খুলে বলেন। ওকে, তাহলে শোনো। নীল ওর বাবা মায়ের একমাত্র সন্তান। খুব ভালো স্টুডেন্টও ছিল, একটু রাজনীতি করতো। বাবা মায়ের খুব আদরের সন্তান ছিল।
বাবার টাকার অভাব নেই, বাট ওর কোনো অহংকার ছিল না। নীল একটি মেয়েকে ভালোবাসতো, সেটা হলো বৃষ্টি। বৃষ্টি নীলের বড় চাচুর মেয়ের বোন। বৃষ্টি খুব ছোট থাকতেই ওর মা বাবা মারা যায়। সেখান থেকেই বৃষ্টি নীলের আম্মুর কাছে মানুষ হয়। বৃষ্টি নীলের 1 বছরের বড়, সেই ক্ষেত্রে বৃষ্টি নীলকে ভালোবাসতো না। বাট নীলের আব্বুর স্বপ্ন ছিল বৃষ্টিকেই ঘরের বউ করবে। একদিন নীল আর নীলের ফ্রেন্ডরা কলেজে বসে আছে, তাকে দেখে রিহান আর ওর ফ্রেন্ডরা মিলে একটা মেয়েকে জোর করে সিগারেট খাওয়াচ্ছে। মেয়েটা কান্না করে দিছে। এই দেখে নীল আর ওর ফ্রেন্ডরা রেহানের কাছে চলে যায়। রেহান ছিল নীলের 1 ব্যাচ সিনিয়র, বৃষ্টির আর রেহান ছিল সেম ব্যাচ। এখানে কি হচ্ছে? এখানে কি হচ্ছে সেটা তো দেখতে হবে না। তাকে অনেক বুঝিয়েছি, আড্ডা। আজকে তোর র্যাগিং করা বের করব। এই বলে নীল আর ওর ফ্রেন্ডরা রেহান আর ওর ফ্রেন্ডের ইচ্ছা রকম মারে। একসময় প্রিন্সিপাল স্যার এসে ঝগড়া থামিয়ে দেয়। কি হচ্ছে নীল? রিহান তোমার সিনিয়র। ও এই আপুটাকে এখানে জোর করে স্মোক করাচ্ছিল। এইরকম ছাত্র কলেজে রাখার প্রয়োজন নেই। এখনই সব ছেলেকে রাস্টিকেট করবেন। প্রিন্সিপাল রেহানকে বলল মেয়েটির কাছে ক্ষমা চাইতে। রেহান আর কোনো উপায় না পেয়ে ক্ষমা চেয়ে নেয়। বাট রেহানের মনে রাগ রয়ে যায়। রেহান কোনোভাবেই নীলের ওপর প্রতিশোধ দিতে পারতেছিল না। রেহান আর কোনো বুদ্ধি না পেয়ে বৃষ্টিকে পটিয়ে ফেলে। বৃষ্টিও রেহানের ফাঁদে পা দেয়। সেখান থেকে নীলের জীবনে এলোমেলো হয়ে যায়। নীল বৃষ্টিকে ছোটবেলা থেকে ভালোবাসতো। যে ছেলেটা কখনো সিগারেট পর্যন্ত ছুঁয়ে দেখেনি, তারপর থেকে রেগুলার ড্রিঙ্কস করতে শুরু করে। ফ্রেন্ডরা অনেক বোঝায়, কিন্তু কারো কথা শোনে না। এটা নিয়ে নীলের আব্বু আম্মু অনেক চিন্তিত হয়ে পড়ে। বৃষ্টি রেহানের উপরে অনেকটা দুর্বল হয়ে পড়ে। বৃষ্টি, নীল বাসায় থাকলে আমাদের কখনো এক হতে দিবে না। চলো আমরা বিয়ে করে ফেলি। এখনই না, একটা রাখতে পারলেই আমি তোকে বিয়ে করব। কি কথা? নীলকে বাসা থেকে তাড়াতে হবে। বৃষ্টি এতটাই রিহানের প্রেমে মগ্ন ছিল যে রিহানের সব প্ল্যান এই রাজি হয়ে গেল। একদিন সকাল 6টার দিকে বৃষ্টি নীলের রুমে যায়। রুমে গিয়ে নীলকে ডেকে তোলে। বৃষ্টি গিয়ে দরজা লক করে দেয় আর নিজের জামা হালকা ছিঁড়ে চুলগুলো এলোমেলো করে চিল্লাতে থাকে। নীল শুধু অবাক হয়ে তাকিয়ে আছে। এক সময় নীলের আব্বু আর আম্মু এসে দরজা ধাক্কাতে লাগে। বৃষ্টি নীলের দিকে তাকিয়ে একটা শয়তানের হাসি দেয়, তারপরে গিয়ে দরজাটা খুলে দেয়। দরজা খুলেই নীলের আম্মুকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। কি হয়েছে? চাচু, ও আমার ইজ্জত নষ্ট করতে চেয়েছিল। এই কথা বলাতেই নীলের আব্বু নীলকে থাপ্পড় মারে। নীলের আম্মু ঘটনা বিশ্বাস করতে চায় না। দেন বৃষ্টি বলে নীল এখন নেশা করে ও সব কিছু করতে পারে। নীলের বাবা নীলকে বাসা থেকে বের করে দেয়। নীল যাওয়ার সময় বৃষ্টির দিকে তাকে শুধু একটা কথাই বলে, অনেক আফসোস করবে, বাট খুঁজে পাবে না। নিধি সব শুনে কান্না করতে লাগলো। নিধি আর একটু লেট না করে আঙ্কেল আর রানাকে নিয়ে ঢাকা আসার জন্য রওনা দিল। আমি আর আম্মু বিকেলে ড্রয়িং রুমে বসে আছি। তখনই কলিং বেলটা বেজে উঠলো। আম্মু গিয়ে দরজা খুলে দিল। দরজা খোলার পর যাদের দেখলাম তাদের দেখে তো আমি অবাক হয়ে গেলাম। দরজা খোলাতে আঙ্কেল, নিধি আর রানা ভিতরে আসে। নিধি এসে আম্মুকে সালাম করে। আম্মু শুধু আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আম্মু নিধিকে টেনে তুলল। আপনাদের তো চিনতে পারলাম না। আম্মু, আমি নীলের ওয়াইফ। ওকে, যা বলছে তা কি সত্যি? হ্যাঁ, বুঝলাম না আম্মু কোনো রিয়াক্ট করলো না কেন। তার একমাত্র ছেলে তাকে না জানিয়ে বিয়ে করেছে, এতে তো কষ্ট পাওয়ার কথা। আম্মু তো আরো হাসি খুশি। বুঝলাম না কিছু। কি ভাবছিস? আর জয় আমাকে সবকিছু বলে দিয়েছে। রানা চল। আমি রানাকে নিয়ে আমার রুমে চলে গেলাম। রানা শুধু আমার রুমটা চেয়ে দেখছে। রানা বলল, ওয়াও, এত সুন্দর রুম। মামা, পুরো শহর কিন্তু ঘুরিয়ে দেখাবি। অবশ্যই। আঙ্কেল, আম্মু, নিধি আমার রুমে আসলো। আম্মু আব্বুকেও কল করে দিচ্ছে। আব্বু আসতেছে তার ছেলের বউকে দেখার জন্য। নীল, তুমি এভাবে চলে আসলে কেন? সহ্যের সীমা পার হয়ে গেছে আঙ্কেল, আর না। বাবা, তোমরা বাহিরে যাও তো, আমি দেখতেছি ওকে। ও সাহস পেল কি করে আমাকে ছেড়ে চলে আসার? বাবা, তোমরা বাহিরে যাও তো, আমি দেখতেছি ওকে। ও সাহস পেল কি করে আমাকে ছেড়ে চলে আসার? আজকেই প্রথম নিধিকে এত কাছ থেকে দেখছি। ওর নিঃশ্বাসের শব্দ পর্যন্ত শুনতে পারছি। নিধি আমার ঠোঁটে একটা চুমু দিল। হ্যাঁ,
লাইফে ফার্স্ট টাইম লিপ কিস, তাহলে অনুভূতিটা কেমন জানেনই তো। বাট এত সহজে তো মেনে নেওয়া যাবে না, একটু তো কষ্ট দিতেই হবে। আর কষ্ট দিব না, এখন থেকে শুধু ভালোবাসা দিব। নিধিকে ধাক্কা দিয়ে সরিয়ে আমি নিচে চলে গেলাম। দেখি আব্বু এসে গেছে। আব্বু আর আঙ্কেল কথা বলতেছে। আমিও গিয়ে আব্বুর পাশে বসলাম। নিধি এসে আব্বুকে সালাম করলো। দেখে বোঝা যাচ্ছে আব্বুরও নিধিকে পছন্দ হয়েছে। নীল, তোর পছন্দ আছে বলতে হয়। ছেলেটা কার দেখতে হবে না? হ্যাঁ, তোমারই একারই ছেলে, আমার তো আর কেউ না। হ্যাঁ, আমারই তো একার ছেলে। কি শুরু করলে তোমরা? হ্যাঁ, বিআই সাহেব, আজকে তাহলে আমি আসি। চলে যাবেন মানে? রাতে একটা কাজ আছে। আজকে যাওয়া যাবে না, সব কিছু ক্যান্সেল করে দেন। ওকে। আম্মু আজকে নিজের হাতে রান্না করলো। সবাই আমরা লাঞ্চ করে নিলাম। লাঞ্চ করে আমি আর রানা ছাদে চলে আসলাম। ছাদে এসে একটু আড্ডা দিলাম। নিচে থেকে চিল্লানোর আওয়াজ আসছে। আমি গিয়ে দেখি নীল শুধুই আমার। চুপ বেহায়া বজ্জাত মেয়ে, লজ্জা করে না তোর? নিজের বিএফ এর সাথে মিলে নীলকে বাসা থেকে বের করেছিলি, আর নীল শুধু আমার বলতে আসছিস। আর শুনে রাখ, নীল আমার স্বামী। এই মেয়ে, তোর সাহস কি করে হয় আমার মুখের ওপর কথা বলার, তাও আবার আমার বাসায় দাঁড়িয়ে? কি শুরু করলে তোমরা? বড় আম্মু, তুমিই তো বলেছিলে এবারের বউ হলে শুধুই আমি হব। সেই যোগ্যতাটা আপনার নেই মিস বৃষ্টি। আর নিধি এ বাড়ির বউ। নেক্সট টাইম ওকে কিছু বলার আগেই ভেবে বলবেন। নীল, তুমিও? আমি আম্মুকে ইশারা করলাম নিধিকে রুমে নিয়ে যাওয়ার জন্য। আম্মু নিধিকে নিয়ে চলে গেল। বৃষ্টি কাঁদতে লাগলো। আমি আর রানাও রুম থেকে চলে গেলাম। রানা রুমে চলে গেল, আমিও রুমে চলে আসলাম। রুমে এসে বেলকনিতে গিয়ে একটা সিগারেট মুখে নিলাম। হঠাৎ করেই যেন কোথা থেকে নিধি এসে ছো মেরে আমার মুখ থেকে সিগারেটটা কেড়ে নিল। তোর সাহস হলো কি করে আমি রুমে থাকতে তুই সিগারেট মুখে নিছিস? ভুলে যাবেন না, এইটা আপনার বাসা না, আপনার রুম। কে বলেছে আমার রুম না? তোমার রুম মানেই তো আমার রুম। আপনার ধারণাটা ভুল। এখনই রুম থেকে চলে যান। যাব না, কি করবি? হ্যাঁ, অনেকক্ষণ যাবত কিছু বলছি না বলে বেশি করতেছিস। এই বলে নিধি আমাকে পিছন থেকে জড়িয়ে ধরলো আর বলতে শুরু করলো, প্লিজ আগে সবকিছু ভুলে যাও। এখন তো আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ নিজের করে নাও আমাকে। আপনি ভালোবাসলে হবে না, আমি তো আর ভালোবাসি না। কিন্তু তোমার চোখ যে অন্য কথা বলছে। না, আমার চোখও এইটাই বলছে। ছাড়েন আমাকে। এই বলে নিজেকে ছাড়িয়ে নিলাম। আমি রানার রুমে গেলাম। রানা আন্টির সাথে ফোনে কথা বলছে। কথা বলা শেষ হলে আমি রানাকে নিয়ে বাহিরে ঘুরতে গেলাম। জয়কে কল দিয়ে আমাদের পুরনো আড্ডাখানায় আসতে বললাম। আমি আর রানা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। আমরা আড্ডাখানায় চলে গেলাম। এখানে আমার সব ফ্রেন্ড, ছোট ভাইরা এসেছে। তাদের সাথে মত বিনিময় করলাম। সবার সাথে আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসতে আসতে রাত হয়ে গেল। রাতে আমরা সবাই মিলে ডিনার করে নিলাম। ডিনার শেষে আঙ্কেলকে রুমে দিয়ে আসলাম। আমি আর রানা অনেকক্ষণ আড্ডা দিলাম ছাদে। আড্ডা শেষ করে রুমে চলে আসলাম। রুমে এসে দেখি নিধি খাটে বসে আছে। আমি যাওয়ার সাথে সাথেই নিধি আমাকে জড়িয়ে ধরলো। নিধির ছোঁয়া আমার কাছে অনেক ভালো লাগতেছে। বাট এত সহজে তো নিধিকে আর মেনে নেওয়া যাবে না। আমি নিধিকে ধাক্কা দিয়ে দূরে ঠেলে দিলাম। আমি গিয়ে চুপচাপ খাটের এক পাশে শুয়ে আছি। নিধি এসে আবারও আমাকে জড়িয়ে ধরলো। এইবার উঠে বসে নিধির গালে একটা থাপ্পড় মেরে দিলাম। থাপ্পড় খেয়ে নিধি স্তব্ধ হয়ে গেল। আসলে থাপ্পড়টা মারার কোনো ইচ্ছাই ছিল না। নিধি কান্না করতে লাগলো। আমি বালিশ নিয়ে সোফায় চলে গেলাম। নিধি কান্না করতে করতে ঘুমিয়ে পড়লো। আমি আস্তে আস্তে নিধির কাছে গিয়ে বসলাম। ফর্সা গালটা লাল হয়ে গেছে। আমি আস্তে আস্তে নিধির গালে একটা চুমু দিলাম। দেন আমি এসে ঘুমিয়ে পড়লাম। সকালে নিধির ডাকে ঘুম ভেঙে গেল। ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখি, বাট যা দেখলাম নিজেকে কন্ট্রোল করতে পারবো কিনা জানি না। সদ্য গোসল করে এসেছে নিধি। নিধির শরীরে শুধু টাওয়েল পেঁচানো, চুল থেকে ফোঁটা ফোঁটা পানি পড়তেছে। আসলে ভেজা চুলে
মেয়েদের একটু বেশি মায়াবী লাগে। আমি একধানে নিধির দিকে তাকিয়ে আছি। ওভাবে তাকিয়ে কি দেখতেছো? কিছু না, বাট আপনি এই অবস্থায় কেন? কেন, এই অবস্থাতে ভালো লাগছে না নাকি? একদম না। নিধি মন খারাপ করে আবার ওয়াশরুমে চলে গেল। কি করে বোঝাই, এ অবস্থায় তুমি যদি বেশিক্ষণ আমার সামনে থাকো তাহলে তো নিজেকে আর কন্ট্রোল করতে পারবো না। এ কি, নিধি ওয়াশরুম থেকে কাপড় নিয়ে রুমে আসলো। রুমে এসে আমার সামনেই ড্রেস চেঞ্জ করতে লাগলো। ওয়াশরুম কি হয়েছে? ওয়াশরুমে আমার প্রবলেম আছে, এখানেই চেঞ্জ করব। তোমার কোনো সমস্যা? আর তুমি আমার স্বামী, তোমার সামনে ড্রেস চেঞ্জ করতেই পারি আমি। আমি আর কথা না বাড়িয়ে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে আমি রুমে আসলাম। রুমে এসে শুয়ে আছি আর গেম খেলতেছি। একটু পরেই নিধি রুমে আসলো। নিধি এসে বলল নিচে যেতে নাস্তা করার জন্য, সবাই ওয়েট করতেছে। আমি রানাকে নিয়ে নিচে চলে গেলাম। আমরা সবাই একসাথে সকালের খাবার খেতে বসলাম। আমি খাওয়া শুরু করলাম, বাট আজকের খাবারের স্বাদটা অন্যরকম। এইটা তো আম্মুর হাতে রান্না না? আম্মু, তুমি রান্না করেছো? অনেক সুন্দর হয়েছে। নিধি রান্না করছে? আমি আর কোনো কথা না বলে চুপচাপ খেয়ে নিলাম। খেয়ে আমার রুমে চলে আসলাম রানাকে নিয়ে। রানাকে বললাম রেডি হয়ে নিতে। আমিও রেডি হতে লাগলাম। কোথায় যাচ্ছ? হ্যাঁ, কোথায়? আমার পুরনো ভার্সিটিতে। আমাকে সাথে নিবে? রেডি হয়ে নেন। নিধি এমন ভাবে বলল আমি না করতে পারলাম না। নিধি খুশিতে আমাকে জড়িয়ে ধরলো। আঙ্কেল আসলো রুমে। রুমে আঙ্কেল এসে আমাদের এই অবস্থায় দেখে ফেললো। আঙ্কেলও এসে বোকা হয়ে গেছে। দূর, আমি এত ভয় কেন পাচ্ছি? নিধি তো আমার বউ। সরি। আসো আব্বু। নীল, আমি এখন চলে যাব। বাবা মা মোরা মেয়েটাকে কখনো কষ্ট দিও না। চলে যাবা আব্বু? আঙ্কেল নিধিকে বুকে জড়িয়ে নিল। আঙ্কেল বিদায় নিয়ে চলে গেল, বাট নিধির মোডটা অফ হয়ে গেল। আমি, রানা, নিধি রেডি হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। জয়কে কল করে ভার্সিটিতে চলে আসতে বললাম। ভার্সিটিতে এসে আমি গাড়ি থেকে নেমে পড়লাম। রানা আর নিধিও আমার পিছন পিছন নেমে গেল। ভার্সিটি একবারে নিস্তব্ধ হয়ে গেছে। সবার লোক এখন আমাদের দিকে। সবাই হয়তো আমাকে দেখে অবাক হচ্ছে। আস্তে আস্তে অনেকেই আমাদের দিকে এগিয়ে আসলো। সবার সাথেই কথা বললাম। আজকে অনেক ভালো লাগা কাজ করতেছে। প্রিন্সিপালের রুমে কতক্ষণ বসে আমি বিদায় নিয়ে চলে আসলাম। রানা আর নিধিকে অনেক জায়গায় ঘুরালাম। দেন দুপুরে একটা রেস্টুরেন্টে লাঞ্চ করলাম। এভাবে 14-15 দিন কেটে গেল। নিধিকে যত অবহেলা করি, নিধি এতে একটু বিরক্ত হয় না। এতে বোঝা যায় নিধির এখন শিক্ষা হয়ে গেছে। একদিন রাতে ডিনার করে এসে আমি শুয়ে আছি। নিধি একটা চাকু হাতে নিয়ে রুমে আসলো। আমি নিধির হাতে চাকু দেখে একটু অবাক হলাম। নিধি ডাইরেক্ট এসে আমার উপরে শুয়ে পড়লো। কি হচ্ছে কি? আজকে আমাকে আপন করে না নিলে এই চাকু দিয়ে নিজেকে শেষ করে দিব। মজা করার আর জায়গা পান না? এই কথা বলাতেই নিধি চাকু দিয়ে ওর হাতে একটা পোজ দিয়ে দিল। নিধির হাত থেকে রক্ত বেরোচ্ছে। নিধি আর একটা পোজ দেওয়ার আগেই আমি হাত থেকে চাকুটা কেড়ে নিলাম। দাও আমাকে চাকুটা। আমাকে যখন ক্ষমা করবেই না, তাহলে আমি নিজেকে শেষ করে দিব। তাহলে আমার কি হবে? এই কথা বলাতে নিধি আমাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরলো। আমি নিধির হাতের কাটা জায়গায় ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিলাম। শক্ত করে জড়িয়ে ধরলাম নিধিকে। ও কাঁদতেছে, কাঁদুক। আজকের পরে থেকে ওর চোখে কখনো পানি আসতে দিব না। তোমার বুকে একটু মাথা রাখা যাবে? হ্যাঁ, আমি শুয়ে পড়লাম। নিধি আমার বুকে মাথা দিয়ে শুয়ে আছে। আমি নিধির মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আমি নিধির কপালে একটা চুমু দিলাম। নিধি লজ্জায় আমার বুকে মুখ লুকালো। আমার একটা জিনিস চাই, দিবে? হ্যাঁ, বলো কি চাও? আমাকে একটা বেবি দাও, আর কিচ্ছু লাগবে না। ও আচ্ছা, এই কথা? হ্যাঁ। লজ্জায় নিধির গাল দুটো লাল হয়ে গেল। দেন আমরা লুডো খেলতে ব্যস্ত হয়ে পড়লাম। এইভাবে কেটে গেল আরো 4টি বছর। আজকে আমার মেয়ে কুহুর জন্মদিন। আজকে ওর 3 বছর পূর্ণ হলো। তাই বাসায় ছোটখাটো একটা পার্টির আয়োজন করা হয়েছে। আমি রেডি হচ্ছি, তখনই নিধি
রুমে আসলো। নিধি এসে আমাকে বলল রেডি হতে। এতক্ষণ লাগে? আমি শুধু হাসলাম আর নিধিকে জড়িয়ে ধরলাম। কি করছো কি? কুহু এসে পড়বে। আসবে নাটাও বলতে পারলাম না, তার আগে আমার ছোট্ট সোনা আর আম্মু আব্বু এসে হাজির। পাপ্পাই, তুমি আম্মুকে দলিয়ে ধরেছ কেন? আমি তো ধরতে চাইনি, তোমার আম্মুই তো আমাকে জড়িয়ে ধরলো। তুমি শুধু আমালে ঝুলিয়ে তুলবা। আচ্ছা মামনি। কুহুর কথা শুনে আমরা সবাই হাসতে লাগলাম আর এইভাবেই কাটতে লাগলো আমাদের দিনগুলি।